শত সহস্র যুবক যুবতীর তাজা রক্তের বিনিময়ে এসেছিল ভারতের স্বাধীনতা। তাদের কজনেরই বা নাম জানি আমরা, অথচ যাদের নাম জানি না তাদের অমর বলিদান ছাড়া ভারতের স্বাধীনতা প্রাপ্তি ছিল অসম্ভব। এই সমস্ত অজানা অখ্যাত বিপ্লবীরা ইতিহাসের পাতায় আজও রয়ে গিয়েছেন উপেক্ষিত। তেমনই একজন বিপ্লবী ছিলেন নীরা আর্য, যার সম্পর্কে বিশেষ কিছু লেখা হয়নি, ছবিও নেই একটি দুটি ছাড়া। অথচ এই বীরঙ্গনার আত্মত্যাগের কাহিনী শুনলে শিউরে উঠতে হয়। এক নারী দেশের স্বাধীনতার জন্য কীভাবে সর্বস্ব বিসর্জন দিতে পারেন, দেশের স্বার্থে কতটা নির্মম হয়ে উঠতে পারেন, তার সবথেকে বড় উদাহরণ বুঝিয়েছিলেন বীরঙ্গনা নীরা আর্য। উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকড়ায় 1902 সালের 5ই মার্চ জন্ম হয়েছিল নীরা আর্যের। বাবা ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেঠ ছাজ্জুমল। ভারত জুড়ে তার ব্যবসা থাকলেও মূল কেন্দ্র ছিল কলকাতা। সেখানেই মেয়ে নীরা ও ছেলে বসন্ত কুমারকে নিয়ে থাকতেন শেঠ ছাজ্জুমল। কলকাতাতেই শুরু হয়েছিল দুই ভাই বোনের পড়াশুনো। নীরার চোখের সামনেই একসময় কলকাতা হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু, যার প্রভাব পড়েছিল যুবতী নীরা ও দাদা বসন্তের উপর। কিন্তু স্বাধীনতা আন্দোলন নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না শেঠ ছাজ্জুমলের। ব্যবসা ও মেয়ে নীরাই ছিল তার প্রাণ। শেঠ ছাজ্জুমল চেয়েছিলেন তারপরে ব্যবসার দায়িত্ব নিক। বাংলা, হিন্দি ও ইংরেজি জানা ডাকাবুকে মেয়ে নীরা। সম্ভবত ব্যবসায়িক স্বার্থের তাগিদেই শেঠ ছাজ্জুমল নীরার বিয়ে দিয়েছিলেন ব্রিটিশ পুলিশের গোয়েন্দা অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সাথে, যিনি মনে করতেন দেশের যা কিছু ভালো হয়েছে বা হচ্ছে তার কৃতিত্ব ব্রিটিশদের। নীরা মানতেন না স্বামীর কথা। নীরা ছিলেন চরম জাতীয়তাবাদী। বিয়ের আগে বাবাকে লুকিয়ে দাদার সঙ্গে যোগ দিয়েছিলেন নানা আন্দোলনে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে আদর্শগত পার্থক্য ছিল। নীরার মনে হয়েছিল বাবার কথা শুনে বিয়েটা তিনি না করলেই পারতেন, তাহলে বাঙালি যুবক যুবতীদের মতো দেশের আহ্বানে ঝাঁপিয়ে পড়তে পারতেন। তবুও বাবার মুখ চেয়ে করে চলেছিলেন ব্রিটিশ ভক্ত স্বামীর সংসার। বেশ কিছু বছর সংসার করার পর নীরা শুনেছিলেন তার দাদা বসন্ত কুমার যোগ দিয়েছেন আজাদ হিন্দ ফৌজে। এরপর আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারলেন না নীরা। দুঃসহ শ্বশুরবাড়ির বেড়ি পা থেকে খুলে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতার যুদ্ধে। যোগ দিয়েছিলেন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টে। আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর। আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রেজিমেন্টের নেতৃত্বে ছিলেন লক্ষ্মী সাহেগল। দক্ষিণ এশিয়ায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মহিলা স্বেচ্ছাসেবকদের নিয়ে 1943 সালে গড়ে উঠেছিল এই রেজিমেন্ট। ট্রেনিং ক্যাম্প ছিল সিঙ্গাপুর, রেঙ্গুন ও ব্যাংককে। রেজিমেন্টের ক্যাডেটদের শিখতে হতো সমস্ত ধরনের আগ্নেয়াস্ত্র, বেয়োনেট চালানো, মাইন পাতা, গ্রেনেড ছোড়া ও মার্শাল আর্ট। উচ্চতর প্রশিক্ষণের জন্য ক্যাডেটদের পাঠানো হতো বার্মার জঙ্গলে। আজাদ হিন্দ ফৌজের ছিল শক্তিশালী গোয়েন্দা বিভাগ। সেই বিভাগে ছিলেন ঝাঁসি রেজিমেন্টের ক্যাডেটরাও, যার সূচনা হয়েছিল নীরা আর্যকে দিয়ে। সম্ভবত তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গোয়েন্দা। তিনি ছাড়া গোয়েন্দা বিভাগে ছিলেন সরস্বতী রাজমণি, মান্যবতী আর্য, দুর্গা মল্ল গোর্খা ও আরও অনেক বীরাঙ্গনা। পবিত্র মোহন রায় আজাদ ভারতীয় সেনাবাহিনীর মহিলা ও পুরুষ উভয় গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। তবে নীরা আর্য আজাদ হিন্দ ফৌজের প্রথম গুপ্তচর হওয়ার গৌরব অর্জন করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই নীরাকে এই দায়িত্ব দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন বাঁচাতে তিনি ইংরেজ সেনাবাহিনীর পদস্থ অফিসার শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে হত্যা করেছিলেন। এক সময় সুযোগ পেয়ে শ্রীকান্ত জয়রঞ্জন দাস নেতাজিকে হত্যার জন্য গুলি চালিয়েছিলেন, কিন্তু সেই গুলি নেতাজির গাড়ির চালককে বিদ্ধ করে। কিন্তু এরই মধ্যে নীরা আর্য শ্রীকান্ত জয়রঞ্জনের পেটে বেয়োনেট চালিয়ে হত্যা করেন। শ্রীকান্ত জয়রঞ্জন দাস নীরা আর্যের স্বামী ছিলেন, তাই স্বামী হত্যার কারণে নেতাজি তাকে নাগিনী বলে অভিহিত করেছিলেন। আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণের পরে সমস্ত বন্দী সৈন্যকে দিল্লির লালকেল্লায় বিচারে মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু নীরাকে স্বামীর হত্যার কারণে দ্বীপান্তরে সাজা দেওয়া হয়েছিল। জেলে বন্দী অবস্থায় সেখানে তার কঠোর শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল। স্বাধীনতার পরে তিনি ফুল বিক্রি করে জীবনযাপন করতেন, তবে কোনো সরকারি সহায়তা ও পেনশন গ্রহণ করেননি। নারীদের উপর অত্যাচার করার মধ্যযুগীয় যন্ত্র, দেখতে অনেকটা সাঁড়াশির মতো, আগুনে গরম করে নারীদের স্তন উপড়ে নেওয়া হতো। কামার বেস্ট রিপার যন্ত্রটিকে নীরার ডান স্তনে বসিয়ে প্রবল চাপ দিতে শুরু করলো। নীরার ঘাড় দুটি শক্ত করে ধরে রেখেছিলেন জেলার। নীরার আর্ত চিৎকার বোধহয় শুনতে পেয়েছিল সেলুলার জেলের বন্দি থাকা সকল কয়েদি। বেস্ট রিপার দিয়ে উপড়ে নিয়েছিল নীরার ডান স্তন। রক্তাক্ত নীরা জ্ঞান হারাবার আগেই কানের কাছে শুনতে পেয়েছিল জেলারের কণ্ঠ, আবার মুখে মুখে তর্ক করলে অন্য বেলুনটিও উপড়ে নেওয়া হবে। ধন্যবাদ দাও রানী ভিক্টোরিয়াকে যে বেস্ট রিপারটি আগুনে গরম করা ছিল না।
তিনি ছিলেন একজন দুর্দান্ত দেশপ্রেমিক, সাহসী ও আত্মসম্মান বোধে গর্বিত মহিলা। তার শেষ জীবন কাটে হায়দ্রাবাদে। সেখানকার মহিলারা তাকে গর্বের সাথে পদ্মা বলে সম্বোধন করতেন। নীরা আর্য নামে একটি জাতীয় পুরস্কারও চালু করা হয়েছিল। নীরা আর্য জীবনের শেষ দিনগুলিতে ফুল বিক্রি করে কাটিয়েছিলেন এবং হায়দ্রাবাদের ফালুকনুমার একটি কুঁড়ে ঘরে বসবাস করতেন। সরকারি জমিতে থাকার কারণে তার কুঁড়ে ঘরটিও শেষ পর্যন্ত ছিন্ন ভিন্ন হয়ে যায়। বার্ধক্যজনিত অবস্থায় চারমিনারের নিকটে ওসমানিয়া হাসপাতালে 1998 সালের 26শে জুলাই রবিবার তিনি দরিদ্র, অসহায়, নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করেন। স্থানীয় মানুষেরা তার শেষকৃত্য সম্পন্ন করে। এই হলো আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর বীরাঙ্গনা নীরা আর্যের বীরগাথা।